আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডিস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অলরেডি আজকের ইন্ডেক্স নিয়ে দুইটা ভিডিও বানিয়েছি। মেইনলি আমার ল্যাপটপে খুব প্রবলেম দিচ্ছে, যে কারণে আমি বড় লং ভিডিওগুলো বানাতে পারতেছি না। দুঃখিত, এই প্রবলেমটা আমি সলভ করার কিছু ট্রাই করবো। মেইনলি আমার ল্যাপটপটা আসলে অনেক পুরনো, তো ইজিলি গরম হয়ে যায় এবং এই লম্বা রেকর্ডিং ভিডিও এডিটিং এগুলো কাজ করে না। সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চিন্তা করছি যদি মার্কেটে একটু ভালো ইনকাম করতে পারি তাহলে একটা ইনশাআল্লাহ ল্যাপটপ কিনবো। যাক, কোনো মতে যেভাবে সলভ করতে পারি, যতটুকু আপনাদের সাহায্য করতে পারি ততটুকুই করার চেষ্টা করব। আজকে মেইনলি এখন এই ভিডিওতে আমি বেশি লম্বা করতে চাই না। এই ভিডিওতে আমি কিছু কমেন্টে যারা আপনারা কমেন্ট করছেন কোন কোন জিনিস নিয়ে আলোচনা করা উচিত সেইটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব, যে যেগুলো আপনারা কমেন্ট করছেন। সো প্রথমেই যদি দেখি, এখানে সিরিয়ালি দেখি তো কি কি আছে উপর থেকে। আচ্ছা, এই ভাই সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। এই যে এক ভাই জিজ্ঞেস করছেন স্কয়ার ফার্মা বাড়ে না কেন। আসলে ভাই আমি যেটা কমেন্ট করছি ওইটাই বলবো, যে স্কয়ার ফার্মার জন্য সারা দুনিয়া পাগল। মনে রাখবেন, স্কয়ার ফার্মার সবাই জানে ভালো কোম্পানি। আপনিও কিনতে চান, আমিও কিনতে চাই, সবাই কিনতে চায়। এই কোম্পানির জন্য মানুষ কোটি কোটি টাকা নিয়ে দাঁড়ায় আছে। তাইলে এই কোম্পানি যদি বাড়ে তাহলে আপনার মনে এটা কি জায়গা থাকবে? মনে করবেন যেটার পিছনে সবাই পাগল ওইটা আসলে বাড়বে না। দুনিয়াটাই এমন, সবাই যেটা বাড়ার জন্য দাঁড়িয়ে থাকবে বাড়বে না। বা যে কোনো প্রোডাক্ট যদি দেখেন মার্কেটে সবার হাতে আছে, এর মানে ওইটা বাড়বে না। মার্কেট চলেই কিছুটা গেমলার, স্মার্ট মানি বা উচ্চবিত্ত যারা মার্কেটটাকে কন্ট্রোল করে, যাদের কোটি কোটি টাকা আছে তারা। আমরা সাধারণ মানুষ মার্কেট কন্ট্রোল করি না। তারা একটা ট্রেন্ড সৃষ্টি করে, আমরা দেন ওইদিকে দৌড়াই। তো স্কয়ার ফার্মার সবাই জানে ভালো, ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো, স্টেবল ফান্ডামেন্টাল কোম্পানি। এর দাম অলরেডি বেশি, স্কয়ার ফার্মার দাম অলরেডি 200-র উপরে। এটাই আমরা মানে কোম্পানি হিসেবে বেশি দাম। এর চেয়ে বেশি দামে কেউ কিনবে না, আবার এর চেয়ে বেশি দাম কম দামে কেউ বেচবে না। ব্যাপারটা এরকম। এর জন্য এগুলো কোম্পানির দাম বাড়বে না, কিন্তু লং টার্মে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। এবং যদি কোম্পানি ঠিকমতো ভালো থাকে তাহলে আস্তে আস্তে দেখবেন 210-20 করে করে হয়তো আগামী বছর 220-এ যাবে, 20-30-এর রেঞ্জে থাকবে, এরপরের বছর 40-50-এর রেঞ্জে থাকবে, এরকম করে একসময় বাড়বে। এগুলো কোম্পানির মেইন জিনিস হলো আপনাকে ডিভিডেন্ড খেতে হবে। সো আলটিমেটলি এগুলো কোম্পানিতে ইনভেস্ট করে খুব একটা লাভ আমি মনে করি না, তবু যদি কেউ করতে পারে সেটা খুবই ভালো জিনিস। যাক, লিব্রা ইনফ্লেশন নিয়ে কথা বলুন ভাই। লিব্রা নিয়ে আমি হিউজ অ্যামাউন্ট অফ কথা বলছি, পুরো একটা ভিডিওই আছে এখানে। আপনি গত 2-3 দিন আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন লিব্রা নিয়ে আমি কিন্তু ভালো অ্যামাউন্ট অফ কথা বলছি, সব কিছু বলে দিছি। একটু কষ্ট করে চেক করলেই পাবেন। এসপিসিএল নিয়ে কিছু বলেন। এসপিসিএল, আচ্ছা চলেন। এসপিসিএল, এসপিসিএল আমি শর্টকাটে, এগুলো জায়গায় আমি শর্টকাটে আসলে বলবো, বেশি লম্বা টাইম আমি নষ্ট করবো না। বেশি লম্বা আমি আপনাদেরকে ভবিষ্যতে একটা একটা করে ভালো ভিডিও বানিয়ে দেখাবো। আচ্ছা, এসপিসিএল আছে এখন আজকে 43 টাকায়, এবং আজকে আসলে এমন একটা ক্যান্ডেল করছে যাতে উপরে না নিচে যাবে কোনোটাই বোঝা যাচ্ছে না, যে কোনো দিকে মার্কেট টার্ন করতে পারে। আচ্ছা, তাহলে বলার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এসপিসিএল এর আপাতত এসপিসিএল এই জায়গায় গেলে একটা সেল পাবে। 43 তো অলরেডি এখানে কিছু মানুষ সেলের জন্য রেডি ছিল। আপনি মনে করেন 45-এ গেলে কিছু মানুষ সেল দিবেই। 45টা রেজিস্ট্যান্স দেখেন বারে বারে এই জায়গায় গিয়ে সে নামতেছে, এই জায়গায় গিয়ে নামতেছে। 45টা আপনি ধরতে পারেন, 45 থেকে 40 একটা সেল। এবং এরপর যদি বাই চান্স বাড়ে তাহলে আমরা আশা করি আর একটু বাড়বে, যেটা আসলে সময় লাগবে। মনে করেন এরপর বাড়লে 55 পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে এসপিসিএল। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটু সমস্যা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, ডিএসএসএল মনে হয়, আর বেডবিসি নিয়ে। মার্কেন্টাইল ব্যাংক নিয়ে আমি ভাই অনেকবার বলছি, আমার অলরেডি ভিডিওই আছে মার্কেন্টাইল নিয়ে। ওইটার নাম মনে হচ্ছে যে অবহেলিত এই শেয়ারকে কেউ পাত্তা দেয় না, ওইটা দেখতে পারেন, ওইটাই মার্কেন্টাইল ব্যাংক। ডিএসএসএল আমার মনে হয় উনি ভাই ডিএসএসএল নিয়ে বলছেন। ডিএসএল তো বলতে ডিএসএসএলই বোঝায়। ডিএসএসএল দেখেন, ডিএসএসএল নিয়ে আমি কিছু আগে করছিলাম। তো ডিএসএসএল আমি যদি বলি, ডিএসএসএল একটু জুম আউট করি আমি। দেখেন ডিএসএল আসলে মাঝখানে অনেক খেলা হয়েছে, এখন একটু থেমে গেছে। বাট খেয়াল করবেন যাদের ডিএসএল আছে, ডিএসএল কিন্তু এই রেঞ্জের নিচে নামতেছে না। এতদিন এই রেঞ্জের নিচে নামে নেই। এই যে 9.90 নিচে বা 10 টাকার নিচে আমি দেখছি নামে নাই। আমি ট্রাই করছিলাম, নিতে পারিনি। আর এখন তো মোটামুটি বলতে পারেন 10 টাকা 30 পয়সার নিচে নামতেছে না। সো একটু খেয়াল করলেই দেখবেন ডিএসএল কিন্তু এখন একই জায়গায় দাঁড়িয়ে আছে। সো যারা আছে ভালো জিনিস এখনো কিনা যায়, যদি বাড়ে, যেহেতু টেক্সটাইল সবগুলোই আপাতত বাড়বে। যদিও এখন খেলা চলতেছে আপনার টেক্সটাইলের বাকি যে ভালো কোম্পানি ওগুলো নিয়ে, যে কারণে একটু ডিভিডেন্ড কম যারা দেয়, যেমন ডিএসএসএল এগুলো ডিভিডেন্ড কম দেয়, বা কেটিএল কম ডিভিডেন্ড। আমার মনে হয় এগুলো হয়তো এগুলো খেলবে, কিন্তু হয়তো এই কারণে একটু স্লো, কিন্তু কিনে রাখতে পারেন। যদি বাড়ে তাহলে মনে করেন এই আপাতত একটা টান দিলে আপনার 11.90-12 টাকায় একটা ধাক্কা খাবে। দেন 12 টাকা টপ কাইলে আপনার ইজিলি 13 টাকায় যাবে। আর 13 টাকা যদি টপকায়
দেখেন 13 টাকা 12 টাকা আমি বলবো 13 টাকা পর্যন্ত যাবে ইজিলি যদি টান দেয়, এটা মার্কেটের উপর ডিপেন্ড করে। আর যদি 13 টাকা টপকাইতে পারে তাহলে আবার আপনি ধরে রাখবেন, তখন আপনার ইজিলি 16 থেকে 17 টাকায় যাবে, চিন্তার কিছু নেই। লং টার্মে এটা 17 টাকায় যাবেই, কিন্তু এখন না, সময় লাগবে। উনি কি বলছেন ব্যাট বিসি, ব্যাট বিসি, আচ্ছা ব্যাট বিসি আর একটা ফান্ডামেন্টাল শেয়ার। ব্যাট বিসিও মনে হয় রিসেন্টলি ভালোই একটা গেইন দিছে, দেখি তো। ভালো একটা গেইন দিছে, এরপর মনে হয় ইপিএস মাইনাস নাকি ডিভিডেন্ডের কারণে মনে হয় এখানে গ্যাপ দিয়ে নামছে। দেখেন অলরেডি এখানে একটা নামছে, নামার পর ব্যাট বিসি এগেইন একটা গেইন কিন্তু কয়দিন দিছে, দেওয়ার পর আবার নামছে। ধারণা করা যায় যে মনে করেন আমি 280-র নিচে আপাতত যাবে না, হয়তো আর একটু মাইনাস খাইতে পারে, বাট 280-র নিচে আপাতত যাবে না। যদি বাড়ে তাহলে এটা তো তার মিনিমাম জোন, 322 তো মিনিমাম জোন, একদিনে উঠে যাবে, 2 দিনে উঠে যাবে। আর দেন যদি আর একটু বাড়ে তাহলে ইজিলি দেখা যাচ্ছে এখানে যে এই জোনটা আরেকটা জোন 357, 322, 320 থেকে 350 থেকে 360 গিয়ে আবার ধাক্কা খাবে। এরপর বাড়তে বাড়তে আপনার মনে করেন এই জোনটা 390, 400-র দিকে আরেকটা ধাক্কা খাবে। এটা অনেক লম্বা খেলা এবং সময় লাগবে, কিন্তু বাড়বে। এগুলো একসময় ফান্ডামেন্টাল, এগুলো বাড়বে। যদি মার্কেট উঠতে হয় তাহলে এগুলো বাড়ানোর ছাড়া উপায় নেই। চিন্তা করে দেখেন, মার্কেট কিন্তু তুলছে এইগুলাই, ছিল এইখান থেকে মার্কেট কিন্তু টেনে তুলছে এইগুলাই। সো লং টার্মের জন্য ভালো হবে। ইবনে সিনা নিয়ে আলোচনা দিবেন। ইবনে সিনা অনেকদিন খেয়ালই করিনি আমি আসলে কি হইতেছে। ইবনে সিনা অনেকদিন একই জায়গায়, আসলে ইবনে সিনা দেখেন, ইবনে সিনা আসলেই মোটামুটি যদি দেখি অনেকদিন এই জায়গায় ছিল 291 দিকে, এখন কিছুটা বাড়ছে। আমি বলবো এই জোনটা ইবনে সিনার মানে আমি বলবো একটু স্টেবল জোন ছিল, এর উপরে উঠা মানে এখন আমি বলবো একটু বাড়া অবস্থায় আছে। সো যেহেতু লাস্ট ক্যান্ডেল মানুষ বাই করছে, ভালো হইতো একটু হোল্ড করতে পারেন, হয়তো এই জায়গায় আমার মনে হয় এই জায়গায় কিছু মানুষ সেল দিতে পারে। 320-এর দিকে আসলে হয়তো একটা সেল আসতে পারে, যদি টানা বাড়ে ঠিক আছে, আর নইলে 320-এ একটা সেল আসবে। আর এরপর যদি মনে করেন এই যে 350, 320 পাড়ি দিলে 350 পর্যন্ত যাবে। এরপর সন্ধ্যালী লাইফ নিয়ে অ্যানালাইসিস। সন্ধ্যানী লাইফ অনেকদিন আমি খেয়ালই করিনি, লাইফ আমি একটু কম দেখি তো। সন্ধানী বানানটা কি ঠিক আছে না, SAN মনে হয়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। লাইফ ইন্স্যুরেন্স আসলে এখন খেলার টাইম না। লাইফ এবং শুধু ইন্স্যুরেন্স দুইটাই একটু অ্যাভয়েড করা ভালো, স্পেশালি লাইফ। দেখেন সন্ধানীও কিন্তু আসলে তার একটা রেজিস্ট্যান্স জোনে আছে, এই জায়গায় কিন্তু ওটার পরই প্রায় সেল যায়। এখানেও সেল গেছে, এখানেও একটু গ্যাপ আছে, এখানে আমার মনে হয় এখানে কয়দিন থাকবে, এরপর একটা টান দিয়ে এই জায়গায় যাবে আপনার 25 টাকার জোনে। সো এই পর্যন্ত হোল্ড করতে পারেন। SS স্টিল নিয়ে ভাই, জেড আপাতত অ্যাভয়েড করাই বেটার আমি বলবো। জেডের খেলা এখন না, এবং জেড যদি এখন কিনেন তাহলে বোকামি, যদি আগে কিনে থাকেন ঠিক আছে কিছু করার নাই, এখন কিনলে বোকামি। আচ্ছা SS স্টিল এটা মানে অনেক লম্বা ডাউন দিছে দেখেন। মোটামুটি SS স্টিলের যদি এই জায়গা থেকে ধরি তাহলে একটা, আচ্ছা এটা তো অবশ্য আমার আঁকাই আছে, আঁকার দরকার নেই, স্টিল অনেক জিনিসে আঁকছি আসলে আগেই। SS স্টিল আপনার মোটামুটি অনেক লম্বা একটা ডাউন, এই জোনের ভিতরে লম্বা অনেক দিন নামছে SS স্টিল, ভালো করে দেখেন। নেমে 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 SS স্টিলের যদি আমি বলি ওর স্টেবল জোনটা হচ্ছে এই জায়গা, এই যে 550, এটা হচ্ছে ওর স্টেবল জোন, এইখানে আসলে বাই করা যায়। যদি জেড মানে এখন খেলবে না, কিন্তু 550-এর দিকে ভালো বাই করা যায়, বা 6-এও আপনি ভালো বাই করতে পারবেন, আমার মনে হয় নিচে যাবে আপাতত। এবং জমিয়ে রাখলে এক সময় SS স্টিল মোটামুটি হলেও খেলা দিবে। জেডের মধ্যে আমার মানে SS স্টিল একটা ফেভারিট কোম্পানি, আমার কাছে মনে হয় জেডের মধ্যে এগুলা খেলা দিবে। এবং যদি কোনো মতে 6 টাকা ওভারটেক করতে পারে তাইলে এগেইন 7 টাকায় এসে একটু থামবে, দেন ইজিলি 8 টাকায় চলে আসবে, 8 টাকা ইজিলি চলে আসবে। 8 টাকায় আসার পর SS স্টিল নিয়ে চিনতে হবে, তখন যদি SS স্টিল আরও ভালো পারফর্ম করে এগেইন 9 টাকা, 1 টাকা 1 টাকা করে মানে মাথায় রাখবেন। কারণ এগুলো কোম্পানি তো মানে যে কি বলে সার্কিট অনেক ছোটো, একদিনে আপনার 50 পয়সা 60 পয়সা বাড়বে, তো 2-3 দিনে গিয়ে 1 টাকা বাড়বে, তো 1 টাকা 1 টাকা করে এটা কয়দিনে যাবে। বাট আপাতত গেম চলতেছে না, আপাতত এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আচ্ছা এরপর দেখি এই ভিডিও কত লম্বা, ঠিক আছে। এরপর আচ্ছা উপর দিকে কিছু যাই, আইএফআইসি নিয়ে ভাই আমি ভিডিও দিছি, EHL নিয়ে। আচ্ছা মেরিকো মানে এটা মেরিকো মনে হয়, কক্সবাজার থেকে রবি আজ এটা, রবিটা দেখি, রবি আর রবি আই রবি মোটামুটি একটা ভালো জোনে আছে। আমি বলবো আসলে রবির দাম এখন হয়তো কিছুটা বেশি আছে, কারণ আপনি কমা মানে এই জায়গাগুলায় আমি অনেক মানুষের 25, 24, 26-এ কিনতে দেখছি। তারপরে এই দেখেন এই জোনগুলো রবি কয়দিন পর পর নামে, তো এখন যদি কিনেন, এখন এই যে স্ক্যান্ডেলটা দিচ্ছে এটা আসলে আমার সুবিধাজনক মনে হচ্ছে না, হয়তো নেমে যেতে পারে। একটু দেখেন, যদি দেখেন এই জোনের 27 টাকার নিচে চলে আসতেছে তাইলে ছেড়ে দিন।
আর বাড়লে তো এগেইন ইজিলি রবি 29 টাকা 30 টাকা যাবে, 29-30 ইজি জোন। আমরা কয়েকবার দেখছি 29 টাকা এসে যায়, 29-30 পর্যন্ত হোল্ড করতে পারেন, বাট একটু কমে কিনলে ভালো। আপনি যদি 25-26 কিনে থাকেন তাহলে প্রফিটে থাকবেন। আচ্ছা, আইটিসি শুনে লিব্রা ইনফিউশনে বলছি ভাই। কেপিসিএল দেখি তো, কেপিসিএল আর সিলকো ফার্মা। কেপিসি কেপিসিএল, আচ্ছা কেপিসিএল নিয়ে দেখেন, যেটা বলতে চাই সেটা হচ্ছে কেপিসিএল, আমি একটু জিনিসটা জুম করে দেখাই। কেপিসিএল যদি খেয়াল করেন, কেপিসিএল এই জোন আপাতত টার্গেট, অলরেডি 12 টাকা টাচ করে আসছে। এখন কেপিসিএল, আমার মনে হয় কেপিসিএল 10 টাকা দিয়ে কিনা যায়, 10 টাকা যদি একটু কমে পান 10-20 পয়সা, তাহলে কেপিসিএল কিনতে পারেন, বা এই জোনেও কিনা খারাপ না। কেপিসিএল আসলে, ও আচ্ছা কেপিসিএল তো হ্যাঁ 11-র নিচে চলে, সরি 10 টাকা না 11-র নিচে কিনাটা সেফ, এখন কিনতে পারেন আসলে। কিন্তু খেয়াল রাখবেন যদি এইটার নিচে চলে আসে 10 টাকার নিচে আসলে স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন। এখন কিনতে পারেন, এবং কেপিসিএল যদি বাড়ে এক টানে সে 12 টাকা যাবে, এবং 12 টাকায় একটা ভালো গেইন পাবেন। এরপর যদি চিন্তা করেন তাহলে আপনি 14 14 টাকার দিকে আর একটা টান দিবে। তো কেপিসিএল খারাপ না, এগুলো বাড়বে, এগুলো বাড়তে পারে আমার, কিন্তু এখন তো কেপিসিএল তো মানে জেডে আছে, সঠিক মনে নেই আমার। সো কেপিসিএল যদি জেডে থাকে তাহলে তো এখন জেডে গেম না, সময় লাগবে, বাট নইলে এক সময় গিয়ে বাড়বে, এগুলো চিন্তার কিছু নেই। এরপর ভাই কি লিখছেন, আর সিল্কো ফার্মা একজন লিখছেন, দেখি সিল্কো ফার্মাটা দেখি। সিল্কো ফার্মা মনে আজকে বাড়ছে। সিল্কো ফার্মা আজকে ভালোই বাড়ছে, সিল্কো ফার্মা কিনতে পারেন। সিল্কো ফার্মাটা আমি আপনাদেরকে রেঞ্জ এঁকে দেখাই। সিল্কো ফার্মা খুব সুন্দর, দেখেন এই রেঞ্জটা মেনটেন করে চলতেছে, এটা একটা ভালো রেঞ্জ, খুব সুন্দর এই রেঞ্জের ভিতরে সিল্কো ফার্মা আসলে চলতেছে। এর মানে এই রেঞ্জ যতক্ষণ ভাঙে নাই, নিচে আসে নাই, আপনি ধরে বসে থাকেন, এই রেঞ্জে কিনতেও পারেন। এখন প্রশ্ন হচ্ছে যদি বাড়ে তাইলে কততে যাবে। দেখুন আমি খালি চোখে দেখতে পারতেছি যে মিনিমাম 17, একটা টান দিলে 2 টাকা ইজিলি সিল্ক ফার্মে পাবেন, চিন্তার কিছু নেই। যারা সিল্ক ফার্মে আছেন 2 টাকা ইজিলি পাবেন, 17 টাকা ইজিলি যাবে। অ্যান্ড দেন যদি আবার বাড়ে দেন এই রেঞ্জ 20 টাকা, এটা মানে লং টার্মে একটু লং ধরলেই সিল্ক ফার্মা এই জায়গায় যাবে, চিন্তার কিছু নেই। আচ্ছা এরপর কি বলা যায়, আচ্ছা ব্যাক্স ফার্মা আরেকজন রিকোয়েস্ট করছেন। ব্যাক্স ফার্মা দেখেন, ব্যাক্স ফার্মা কিন্তু খুব সুন্দর একটা জোনের ভিতরে যাচ্ছে, আমার মানে আই জাস্ট লাভ ইট। ব্যাক্স ফার্মা খুব সুন্দর করে চলতেছে এই জোনের ভিতরে, খুব সুন্দর করে গেছে। এবং ব্যাক্স ফার্মা যদি মনে করেন খালি চোখে তো 127-26 একটা রেজিস্ট্যান্স, যেখানে অলরেডি সে এসে একটু টাইম নষ্ট করতেছে, এবং এটা মনে এবার ব্রেকআউট দিবেই। যদি দেয় তাহলে নেক্সট 150 ইজিলি, এটা তো আর বুঝাই দিচ্ছে সবাই মার্কেটে, আমি শুনছি ব্যাক্স ফার্মা 150, তো ব্যাক্স ফার্মা 150 নেক্সট। এবং ব্যাক্স ফার্মা আসলে বাড়তেছে, দেখেন এখান থেকে এখানে বাড়ছে, নামছে, আবার আবার এখানে বাড়ছে, আবার নামছে, এখানে বাড়ছে, ইনডাইরেক্টলি এরকমই যাবে। ব্যাক্স ফার্মা এরকম করে 200 এক সময় যাবেই, কারণ ব্যাক্স ফার্মা ভাই ফার্মাসিউটিক্যালে ব্যাক্স ফার্মা কত ভালো কোম্পানি, যার সালমান এফ রহমানের কারণে বদনাম হয়ে গেছে, বলে স্কোয়ার ফার্মার চেয়ে কোনো অংশে ব্যাক্স ফার্মা কম না। সো ব্যাক্স ফার্মায় আমার মানে পরিচিত মানুষরা আছেন, আমি যেটা জানি যে ব্যাক্স ফার্মা আসলে খুব ভালো অবস্থায়। 150 তো ইজিলি যাবে, এবং 150 যদি ক্রস করে দেন নেক্সট টার্গেট 190, 200, নেক্সট টার্গেট 200, লং টার্মে ভালো গেম দেবে, ভালো অবস্থা পারে, 150 ধরে রাখতে পারে ইজিলি। আচ্ছা আরেক ভাই ওরিয়ন ইনফিউশন আর ওরিয়ন ফার্মা নিয়ে জিজ্ঞেস করছেন। সো আচ্ছা এটা বলে ফেলি, আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু শর্ট করার জন্য ওরিয়ন ফার্মা নিয়ে বলি। ওরিয়ন ফার্মা ভালো অবস্থায় আছে কোম্পানি। ওরিয়ন ফার্মা মানে কোম্পানি বলে শেয়ারটা কি এখানে ভালো অবস্থায় আছে আমি বলি। ওরিয়ন ফার্মা তো রিসেন্টলি নাম ছিল জেডের কোম্পানি, আমি আপাতত বলবো কেনার দরকার নাই, কিন্তু যদি আগে থাকে তাহলে বলি। দেন ওরিয়ন ফার্মা প্রতিবার সেই যে 32, 33, 34 ধাক্কা খায়, আমার মনে হয় এবার যদি বাড়ে 33-34 ধাক্কা খাবে না, এটা ক্রস করেই যাবে। এই দেখেন 33-34 একটা ফার্স্ট রেজিস্ট্যান্স, কিন্তু আমার মনে হয় এবার যদি বাড়া শুরু করে, এই যে হালকা বাড়তেছে, এটা যদি আবার কন্টিনিউ করে তাহলে এবার এটা ব্রেক করবে সুন্দরভাবে আমার কাছে মনে হচ্ছে, এবং ভলিউম দিয়ে বাড়ে যদি। এবং দেন যদি ওরিয়ন ফার্মা আটকায় 38-এ আটকাবে, এগেইন 38-এ আপনি এরকম স্টেপ বাই স্টেপ আগাতে হবে, 38-এ আটকাবে, হয়তো একটু নামবে, আপনি আবার কিনেন, এরপর বেড়ে বেড়ে এক টানে যাবে ওরিয়ন ফার্মা মনে করেন 45-এ,
এবং 45 গেলেই এই জায়গাগুলো গ্যাপ ফিল আপ করতে থাকবে 51, 52, 53, 54 একসময় এগুলো ফিল আপ করবে। বাট আপাতত জেডার কোম্পানি আগে থেকে না কিনেই ভালো। ওরিয়ন ইনফু এরপর ওরিয়ন ইনফিউশন আচ্ছা ইনফিউশন মোটামুটি একটা রেজিস্ট্যান্সের আর ইনফিউশন 500 টাকায় চলে গেছে। এগুলো কোম্পানি আসলে এত ফাস্ট গ্রো করে। আমি তো কয়েকদিন আগে আমার মনে হয় 350, 400 দেখছি, আমি আর খেয়ালই করিনি এত দ্রুত 500 চলে গেছে। মাই গড, মার্কেটে আসলে ব্যস্ততার কারণে মার্কেটে আসলে ঠিকমতো খেয়ালই করা হয়নি। সব প্রোডাক্ট আসলে দেখি না, সব স্টক দেখি না, শুধু নিজেরগুলো একটু দেখি, সময় পাই না, বাকি কাজ কাম করে আছে। যাই হোক, দেখেন এখানে ওরিয়ন ইনফিউশন অলরেডি একটা রেজিস্ট্যান্স জোনে আসছে এবং অলরেডি কিন্তু কিছু মানুষ সেল দিছে এই জায়গায়, কারণ মানুষ একটু আগে থেকেই এগুলো চিন্তা করা শুরু করে। তো 520, 530-এ কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স, এখানে ওরিয়ন ইনফিউশন আটকাবে 520 থেকে 540 মনে করেন। এবং এইটা যদি ক্রস করতে পারে তাইলে ওরিয়ন ইনফিউশন আপনি পাবেন কি নেক্সট 620, এরপর কি পাবেন 720, ধরেন 710 থেকে 720। সো এবার তো আসলে অনেক ভলিউম দিয়ে বাড়তেছে, চান্স আছে ভালো উপরে যাওয়ার, চিন্তার কিচ্ছু নেই। এবং আসলে দেখেন যে বারবার গ্যাপ ফিল আপ করে, দেখেন এই গ্যাপগুলো কিন্তু ছিল ওরিয়ন ইনফিউশন আসলে এই গ্যাপগুলো ফিল আপ করছে। দেখেন আমি কিন্তু বারবার গ্যাপ ফিল আপ করে, এর আগের একবারও গ্যাপ ফিল আপ করে নেই, এবার দেখেন এই গ্যাপগুলো ফিল আপ করে উঠছে। ফিল আপ বলতে যখন খালি থাকলে ওঠার সময় ফিল আপ করে, আর যদি ওঠার সময় খালি থাকে নামার সময় ফিল আপ করে, এটা মানে বাস্তবতা। দেখেন এখানে ওঠার সময় খালি, এই নামার সময় কিন্তু এটা কি এই জায়গাগুলো টাচ করে আসছে, খালি জায়গা রাখে না, টাচ করে আসছে। এটা হচ্ছে মানে এটা আমার নিজেরও বিশ্বাস হয় না, কিন্তু স্টক মার্কেটে খুব সুন্দর কাজ করে দেখবেন ফিল আপ করা। যাই হোক, এরপর আর দুই একটা দিয়ে শেষ করে ফেলি আজকের ভিডিও। আচ্ছা, লাস্ট আইপিডিসি বলি। আইপিডিসি অলরেডি আমি বলছি, আইপিডিসি না তো ওই যে আইপিডিসি আমার একটা ভিডিও ছিল যে 15 টাকায় কেনা কোম্পানি 25 টাকায় যাবে, এর আগে বেচবো না ইনশাল্লাহ। এটা আইপিডিসি, ওই ভিডিও চেক করতে পারেন, পুরো ডিটেলস বলছি। আইপিডিসি ওইখানেই আছে। আইপিডিসি এখন একটা রেজিস্ট্যান্স জোন ফেস করতেছে, এখানে 20-এ আসলে সেল আসবে, কিন্তু নেক্সট বার যদি ভালো ভলিউমে 20-এ আসে 20 ক্যান্সেল করবে। এবং আইপিডিসি আমি নিজে কিনছি, আপনাদের বলছি, এবং আমি 25 টাকার আগে সেল দিব না। 25 টাকা আগ পর্যন্ত আমি আইপিডিসি নিয়ে বসে থাকবো, আমার সমস্যা নেই। আমি সব স্টক আসলে বাই সেল করি না, কিছু বাই সেল করি আর কিছু নিয়ে বসে থাকি। তো আইপিডিসি আমার এরকম একটা ফেভারিট ভালো স্টক, আমি বসে থাকবো। এবং 25-এ গেলেও আমি ভিডিওতে বলছিলাম 25-এ গেলেও যে সেল দিব এটা গ্যারান্টিড না, আমি দেখবো এখানে কি অবস্থা হয়, যদি সেলের মতো অবস্থা ওই সেল দিব, আর নইলে হোল্ড করবো, জিনিসটা হচ্ছে এরকম। আর লাস্ট একজন বলছেন বিএসসি, আমি বিএসসিটা বলে ফেলি, বাংলা শিপিং কর্পোরেশন। শিপিং কর্পোরেশন এগেইন ব্যাকসফর্ম আর বিএসসি মনে হয় দুই ভাইয়ের মতো একসাথে আগাচ্ছে, মানে একই সাথে, একজন 1 টাকা 2 টাকা বাড়ে কমে না। তো বিএসসিও মনে করেন এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স জোন, এই যে 135 যদি উঠে 135 একটা এসে ধাক্কা খাবে, 135 থেকে একটা 40-এ মনে করেন এইখান থেকে আস্তে আস্তে আপনার মানুষ সেল করা শুরু করবে, মানুষ রেডি হচ্ছে। আর যদি এর উপরে যাইতে চায় তাহলে এর উপরে ক্রস করে এগেইন 160-এর দিকে, 150 থেকে 60-এর দিকে, এটা তো বললাম আমি 135, 100 মনে করেন 35 থেকে 40, এবং 40 ক্রস করলে 150 থেকে 60-এর দিকে একটা জোনে আটকানোর চান্স আছে। এবং এরপর যদি উঠে তাহলে তো এরপর টানা এগুলা কোনো ফাটাফাটি উঠবে, কারণ অনেক দূরে এরপর আমাদের এই পুরা মাঠ ফাঁকে, এই জায়গাগুলো উঠবেই, উঠা শুরু করলে এই জায়গাগুলো উঠবেই। বিএসসি অনেক দূর যাওয়ার চান্স, কিন্তু বিএসসি আসলে কত গ্যাপ দিয়ে আসছে, হিউজ অ্যামাউন্ট অফ গ্যাপ দিয়ে আসছে বিএসসি, এটা একটা হিউজ গ্যাপ, বিশ্বাস করা যায় না। যদি এখানে বিএসসির একটা টান আছে, এটা হচ্ছে উইকলিতে দেখাচ্ছে টান, বাট ডেইলিতে দেখি, এখানে ডেইলিতে একদিনে 600 থেকে নেমে গেছে 54, এটা কেমন হইলো আমি জানি না, হিউজ, এই সময় ছিলাম না তো দেখিনি। বাট যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনা, মোটামুটি অনেকগুলো আলোচনা করলাম, টায়ার্ড হয়ে গেছি, আর কম্পিউটারে তো আমার সমস্যাই, তাই দুঃখিত, মাফ করবেন। আপনাদের যতটুকু পারি আমি আলোচনা করছি, আর ভবিষ্যতে আমি চেষ্টা করব, জাস্ট আমার একটু সমস্যার কারণে সবগুলো নিয়ে পারতেছি না। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফিজ।